আমি মীর আহসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক মাহবুব কামাল, সহকারী সম্পাদক মাহবুব কামাল। অসংখ্য ধন্যবাদ, আপনি এই রাতে আমাদেরকে সময় দিয়েছেন, আমাকে সংশোধন করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং একই সঙ্গে এই আলোচনায় আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদকেও। আবু রুশদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব এখনও আলোচনার টেবিলে রয়েছে। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার এমন তথ্য আর হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য তুলে ধরে বলছে, ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সম্মানের সাথে অভ্যর্থনার বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। যদিও অনেক আগেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের জন্য অনুকূল আর সহায়ক পরিবেশের অপেক্ষায় রয়েছে সরকার। কিন্তু মোদী সরকারের তোড়জোড় নিয়ে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতের এত তাড়া কোথায়? কেন তারেক রহমানের সফরের জন্য উদ্গ্রীব হয়ে আছে ভারত? সহজ করে বুঝতে চাই। এছাড়াও রাষ্ট্রপতি নির্বাচন আর গুম আইনের খসড়া নিয়ে সমালোচনার প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই ভারত সফরের রিপোর্টটি দেখে আসি। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে বিরোধ দেখা দিলেও এই মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আলোচনায় রয়েছে। ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য ওয়ারের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সম্ভাব্য সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সম্মানের সাথে অভ্যর্থনা জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 11 আগস্ট দিল্লিতে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে শুধু একটি কথাই বলেছেন, তা হল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্রুত দেখা হওয়া প্রয়োজন। মঙ্গলবার ঢাকায় বাণিজ্য প্রতিনিধি দলের এক সংবাদ সম্মেলনেও হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর স্মরণীয় হবে বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের মধ্যে বিরোধ থাকার কথা স্বীকার করে ত্রিবেদী জানান, এসব সমাধানে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গুরুত্বপূর্ণ এবং সেটিই একমাত্র সমাধান। পুরনো বিরোধে দুই দেশের সম্পর্ক আটকে না রাখতে আহ্বানও জানান তিনি। The Prime Minister of India's assurance that when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such an honorable reception. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। এই মাসের মধ্যেই সফরের সম্ভাবনা থাকলেও গত 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয় ঢাকার পক্ষ থেকে। সফরের আগেও অনুকূল পরিবেশ প্রয়োজন বলেও নিজেদের অবস্থান তুলে ধরে ঢাকা। তবে বাংলাদেশের পক্ষ থেকে তারেক রহমানের সফর পরিকল্পনা একেবারেই বাতিলের কোনো বার্তা দেয়া হয়নি বলে জানিয়েছে দ্য ওয়ার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রতিবেদনটি নিশ্চয়ই দেখছিলেন মাহবুব কামাল এবং আবু রুশদ। আলোচনায় যাবার আগে মাহবুব কামাল, আমরা বরং কয়েকটা প্রজেকশন দেখি, ভিজুয়াল প্রজেকশন, গ্রাফিক্যাল প্রজেকশন, যেখানে আমরা আসলে লক্ষ্য করব দীনেশ ত্রিবেদী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন, সেটা যদি আমরা ভারতের দ্য হিন্দুর দিকেও তাকাই, বাংলাদেশে যে সকল সংবাদ সংস্থাগুলো আছে সেগুলোর দিকেও তাকাই, তাহলে তিনি বাংলাদেশে আসার পর থেকে সেই জুলাই বলেন, আগস্ট বলেন, নানান সময় ধরে যে মন্তব্যগুলো করেছেন এবং আগ্রহ দেখাচ্ছেন, সেই জায়গা থেকে মাহবুব কামাল আপনার কাছে বরং প্রথমে শুনতে চাইব যে এই বক্তব্যগুলো বা এই মন্তব্যগুলো বা এই বার্তাগুলোর মধ্য দিয়ে আসলে এক ধরনের তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে কিনা, আর কেন এত আগ্রহ বা উদ্গ্রীবতার কথাও বলা যায়, আপনার কি মনে হয়? প্রথমে আমি একটু বলি, আমি আজকে একটু কমফোর্টেবল ফিল করতেছি, কারণ ভেরি অফেন আমার সঙ্গে যে কো-টকার থাকে, হি ইজ এ ক্রিয়েচার অফ ইমোশন, নট লজিক। আজকে আমি একজন ক্রিয়েচার অফ লজিক পাইলাম, আই ফিল কমফোর্টেবল। ওকে, নিশ্চয়ই আমাদের দর্শকরা সমৃদ্ধ হবে আপনাদের যুক্তিতর্কে। এখন হ্যাঁ, দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ইজ ওভার এনথুজিয়াস্টিক, একেবারেই অতি উৎসাহ দেখাচ্ছে
এই আমাদের প্রাইম মিনিস্টারের ভিজিট, হ্যাঁ, এইটা কি কারণে আমি ঠিক বুঝতে পারতেছি না, মানে আই এম ইন এ ডিলেমা। একটা হইতে পারে যে রিয়েলি যেটা রণধীর জয়সাল যেটা বলছেন যে লুকিং একটা ফিউচার লুকিং একটা ইয়ে সম্পর্কের জন্য কনস্ট্রাকটিভ বায়োলেটারাল একটা, এইটা একটা হইতে পারে যে যে আফটার দ্য ফল অফ হাসিনা রেজিম যখন ইউনূস সরকার আসলো তখন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা একেবারে তলানিতে চলে গিয়েছিল। সেটাকে রিভাইভ করা যায় কিনা বা সেটাকে আরো রিস্টোর করা যায় কিনা, হ্যাঁ, কারণ এটা কিন্তু আমি প্রবাবিলিটি বলতেছি যে নেইবারহুডের সঙ্গে যদি অ্যান্টাগনিস্টিক রিলেশন থাকে তাইলে দুই দেশের ক্ষতি হয়, এরকম একটা অ্যাটিটিউড থাকতে পারে। দি আদার ওয়ে রাউন্ড আপনি যদি এইভাবেও দেখতে পারি আমরা যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলে কোনো কিছু একটা নেগোশিয়েট করতে চাচ্ছে হয়তো, ঠিক আছে, এবং মোর প্রিসাইসলি হাসিনা ইস্যুটা নেগোশিয়েট করতে চাচ্ছে, ঠিক আছে, যে তারেক রহমান আসলে তাকে এইটাকে তারা মূল এজেন্ডা করবে করে, কারণ 2 বছর তো হয়ে গেছে না শেখ হাসিনা ওখানে আছে, ইট লুকস ডিসগ্রেসফুল, হ্যাঁ, একটা যদিও দালাই লামা অনেক দিন ধরে আছে, তারপরও এটা মানে যেহেতু বাংলাদেশের ব্যাপার এটা একটা এম্বারাসিং ফর ইন্ডিয়ান ডিপ্লোমেসি, হ্যাঁ, তো এটা একটা রিজলভ করতে যাচ্ছে মনে হয়, এটা হইতে পারে, এটা সব কিন্তু প্রবাবিলিটি বলতেছি আমি আই এম নট শিওর যে এটা নেগোশিয়েট করতে পারে। এবং আপনি জানেন ডিপ্লোমেসিতে একটা কথা আছে, মাইন ইজ মাইন, ইয়োর্স ইজ নেগোশিয়েবল, ঠিক আছে, তো আমারটা আমার, তোমারটা নেগোশিয়েট করতে এরকম একটা হইতে পারে, তা না হলে এর এত কেন? হ্যাঁ, আপনি ধরেন যে আমি শুনছি যে সেখানে নাকি অলরেডি হোটেল বুকিংও দেওয়া হয়ে গেছিল, হ্যাঁ, এটা শুনছি, জানি না কতটুকু সত্য। আর তারপরে ধরেন যে সবারই কথার মধ্যে একটা ঐকতান পাওয়া যাচ্ছে, রণধীর জয়সওয়াল, তারপরে আপনার জয়শঙ্কর, প্লাস হচ্ছে ত্রিবেদী, হ্যাঁ, একটা এক ধরনের কমন একটা ইয়ে পাওয়া যায়, এলসিএম পাওয়া যায়, মানে লসাগু পাওয়া যাচ্ছে আর কি, যে সবাই একরকম কথা বলতেছে। কিন্তু ভারত সরকারের যে আপনি নেগোশিয়েটের কথা বলছেন শেখ হাসিনা ইস্যুতে, বাংলাদেশ সরকার তো নিশ্চয়ই তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে যে শেখ হাসিনাকে তারা দ্রুতই ফেরত চায়, ফলে এখানে নতুন করে নেগোশিয়েটের কি আছে? না, নেগোশিয়েট মানে হচ্ছে মানে আমাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যর্পণ চুক্তি থেকে তাকে ফেরত আসো। মেবি ভারতের ইন্টেনশনটা অন্যরকম, যে এখানে হাসিনাকে প্রত্যাবাসিত করা, যাতে সে পলিটিক্স করতে পারে, ই করতে পারে, সেই করতে পারে, মানে হাসিনাকে একটা পলিটিক্যাল এরেনাতে একটা অংশীজন করার একটা থাকতে পারে। আমাদের চাওয়াটা একরকম, ভারতের চাওয়াটা তো অন্যরকম হইতে পারে, তাই না? সেটা তো হয়তো নেগোশিয়েট করতে যাচ্ছে, হ্যাঁ, এটা আমার ধারণা। আপনার ধারণার জায়গা থেকে তাহলে আমি একটু বরং আবু রুশদের বিশ্লেষণটাও শুনতে চাই। আবু রুশ, যদি আপনি একটু দ্য হিন্দু তাদের যদি শিরোনামটি খেয়াল করেন, ধরেন হিন্দুকে অনেকে বিবেচনা করে যে ভারতের সরকারের স্পোক্সম্যান হিসেবে বিবেচনা করে, সেখানে বলা হচ্ছে মেমোরেবল করার কথা, যেখানে পিএম মোদির এই বক্তব্যটা কনভে করেছেন ত্রিবেদী। এখন স্মরণীয় মানে একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশে যাবে সম্পর্কের জায়গা থেকে, এটাকে আলাদা করে স্মরণীয় করতে হবে কেন? প্রথম কথাটা হচ্ছে এই যে দীনেশ ত্রিবেদী ওনাকে যে পাঠিয়েছেন, উনি তো একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ভারতের, তাই না? এখানেও মানে ভারতের ইয়েতে উনি হচ্ছেন একজন মন্ত্রী পদমর্যাদায় আছেন। এমন কি গুরুত্বপূর্ণ বাংলাদেশ হঠাৎ করে হয়ে গেল যে যেখানে আপনার ধরেন গ্রেট ব্রিটেন বা ইউরোপিয়ান ইউনিয়ন বা চায়না এই সমস্ত দেশের থেকে একটা গুরুত্বপূর্ণ একটা সিনিয়র মানুষকে, আপনার ব্যক্তিত্বকে বাংলাদেশে পাঠাতে হলো তাদের হাইকমিশনার হিসেবে, সেই বিষয়টি তো গুরুত্বপূর্ণ। এটা বোঝা যায় যে ভারত বাংলাদেশের ব্যাপারটা নিয়ে অত্যন্ত একটা মানে ডিলেমার মধ্যে হয়তো আছে, অথবা তাদের অন্য ধরনের কোনো একটা উদ্দেশ্য আছে যে বাংলাদেশকে যেভাবেই হোক কাছে পেতে হবে, কিছু সমস্যার সমাধান করতে হবে, সেটা মানে তাদের দিক থেকে হোক আমাদের দিক থেকে হোক, যেদিকেই হোক আর কি, তারা এই বিষয়টাকে আসলে অত্যন্ত মানে একটা গুরুত্বের সাথে নিচ্ছে। এটা হচ্ছে প্রথম ইন্ডিকেশন। সেই ইন্ডিকেশনের জন্য আপনাকে আরো কিছু যোগ করে দেই। ধরুন আমরা যদি আরেকটা প্রজেকশনে যাই, সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে তারা অ্যাডজাস্ট করতে চাইবে বা নেগোশিয়েট করতে চাইবে, সেই প্রজেকশনটা দেখে সেটা ধরে যদি আপনি বলতেন। দেখুন যে আমরা তো অনেকগুলো প্রসঙ্গ নিয়ে তাদের সাথে কথা বলতে চাই, হয়তো অনেকগুলো প্রসঙ্গই সামনে এই প্রথম সফরে হয়তো আসবে না, কিন্তু আপনি কি মনে করেন যে
এই যে যে পয়েন্টগুলো আছে, শেখ হাসিনার প্রত্যর্পণ থেকে শুরু করে সম্পর্কের ভারসাম্য, সীমান্ত হত্যা, পুশিন, বাণিজ্য ঘাটতি, আঞ্চলিক যোগাযোগ, সেগুলোও কি ম্যাটার করে কি? বা আমাদের দিক থেকে তো বাংলাদেশের দিক থেকে তো আসলে বলেই দেওয়া হয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ হচ্ছে একটি দাবি, প্রধানতম দাবি। ওকে, এটা নিয়ে তো কোনো মানে রাগঢাক বাংলাদেশ করেনি। এখন আমাদের সামনে গঙ্গা চুক্তি আপনার ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে, যেটা হয়েছিল আগে। তো এটা বাংলাদেশের অবশ্যই একটা বিবেচনার বিষয় থাকবে, সেটা হচ্ছে পরবর্তী বিষয়। মানে দ্বিতীয় তিস্তা নিয়ে তো আছেই, তিস্তা নিয়ে ভারত অনেক আপনার এই যে অভিন্ন নদীর পানি, এগুলো নিয়ে সমস্যা আছে। ফারাক্কা নিয়ে আজকেও মানে গতকালকে আপনার পানি সম্পদ মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন। আর সীমান্ত হত্যা, এটা এই যে কোরবানির ঈদের সময় আমাদের এখানে ওখান থেকে, তার আগের থেকে শুরু হয়েছে, তখন এটা বেড়েছে, পুশিন এগুলো বেড়েছে। বাণিজ্য ঘাটতি ভারতের সাথে আমাদের হচ্ছে $8 বিলিয়ন, মানে অনেক বেশি। ভারত মানে আমরা ভারতের কাছ থেকে শুধু কিনি, কিন্তু আমাদের কাছ থেকে ভারত পণ্য খুব কম নেয়। তো এগুলো হচ্ছে সাধারণ বিষয়, এগুলো পরবর্তী। কিন্তু বাংলাদেশের সাথে ওদের যে সমস্যাটা মানে সৃষ্টি, শেখ হাসিনার প্রত্যর্পণ, আরেকটা হচ্ছে হাদির মানে অপরাধীদেরকে হস্তান্তর করা। আচ্ছা, এর আগে আপনি যেটা ওই যে বলেছিলেন যে আরেকটা বিষয় যেটা এসেছিল, যে খুব মানে সম্মানজনক ভাবে বা ওরকম ভাবে সম্বর্ধনা দেওয়া হবে। আচ্ছা, এখানে সম্মানজনক তার মানে কি আগে কি অসম্মানজনক ভাবে সম্বর্ধনা দেওয়া হতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে, বা কোনো রাষ্ট্র কি এটা অসম্মানজনক ভাবে দেয়? হয়তো কিছুটা এদিক ওদিক হয়, সেখানে রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের সম্পর্কের মধ্যে কিছুটা মানে যে বিষয়গুলো থাকে সেভাবে। যেমন ধরেন চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলেন, তাকে কিভাবে সম্বর্ধনা দেওয়া হলো, লালগাজিয়া কিভাবে দেওয়া হলো, এগুলো দিয়ে অনেক কিছু ইন্ডিকেশন পাওয়া যায়। তো এখন মেইন বিষয়টা হচ্ছে যে ভারত হঠাৎ করে বাংলাদেশের এই ব্যাপারে এত বেশি মানে দৌড়ঝাঁপ আরম্ভ করলো কেন? এটা তো নরমাল একটা স্বাভাবিক কূটনীতির চেয়েও তারা বেশি মানে আপনার মানে এগোচ্ছে। এবং তাদের কিছু সাবেক কূটনীতিক একই সাথে এমন সব ডিরেগেটরি কথাবার্তা বলছেন যেগুলাকে তাদের অ্যারোগেন্স হিসেবে আমি বলতে পারি, যেটা মানায় না। ভারতের মতো একটি দেশ যাদের কূটনীতিকে আমরা সবসময় অত্যন্ত পলিশড বলে জানি, এবং তাদের কূটনীতি একটি বিশ্বমানের কূটনীতি, এখন সেখানে তারা এই ধরনের কথাবার্তা, যেমন ধরেন বলছেন এই যে বিনা সিকরি যেই কথাগুলো বলেছেন, তারপরে তাদের সাবেক একজন পররাষ্ট্র সচিব যে কথা বলেছেন যে গর্ত খুঁড়ছেন তারেক রহমান, তারপরে আরেকজন কূটনীতিক কথা বলেছেন। তো এই কথাগুলো আমার কাছে আসলে মনে হয় যে যেহেতু বাংলাদেশ দুটো প্রধান দাবি দিয়েছে, তো সেই দুটো দাবিকে তারা কূটনৈতিকভাবে মোকাবেলা না করে, একদিকে দীনেশ ত্রিবেদী উনি ভদ্র ভাষায় কথা বলছেন, কূটনৈতিক ভাষায় কথা বলছেন, বা এখানে ভালোভাবে সম্বর্ধনা দেওয়ার কথা বলছেন, আরেকদিকে তাদের সাবেক যারা এখানে হাই কমিশনার ছিলেন বিনা সিকরি, তারপরে অন্যান্য ডিপ্লোমেটদেরকে দিয়ে তারা খুব অ্যারোগেন্টলি কথাবার্তা বলার চেষ্টা করছে। তো এখানে একটা বিষয় হয়তো হতে পারে, যে বিষয়টা কৌশলগত বিষয়। বর্তমানে এই এলাকায় যেই জিনিসগুলো চলছে বিশ্বে, মধ্যপ্রাচ্য সহ এই জায়গায়, সেখানে আপনি হয়তো লক্ষ্য করছেন যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সাথে যে সামরিক জোটটা হয়েছে, এটা নিয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। মানে মক্কা চুক্তির কথা বলছেন? মক্কা চুক্তি। এবং আপনি দেখেন জেনারেল জিডি বক্সি, যিনি ভারতের একজন মানে অত্যন্ত নামকরা একজন জেনারেল, এবং উনি ওনাদের ডিফেন্স পলিসি বা এই সমস্ত বিষয়ে অনেক প্রভাব বিস্তার করেন, এবং উনি একসময় আমার জার্নালেও লিখতেন, জেনারেল জিডি বক্সি। উনি তার পোস্টে কি বলছেন, যে উনি স্পষ্ট করে বলছেন যে এটাকে একটা ন্যাটো বলছেন, সুন্নি ন্যাটো, এবং বলছেন যে এটা আপনার মানে ভারতের নিরাপত্তার জন্য একটা হুমকি সৃষ্টি করছে। সুতরাং এই বিষয়গুলো ওদের দেশে আলোচিত হচ্ছে। তা আমরা অনেকেই এটা সেন্স করছি যে ভারত হয়তো চাচ্ছে না যে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ কোনোভাবে ধরেন সেই জোটে না ঢুকলো এর পাশে যাক। তার কারণ আমরা আমাদের অস্ত্র কিছুটা তুরস্ক থেকে আনার চেষ্টা করছি, আমাদের কিছু গোলাবারুদ পাকিস্তান থেকে আসে, আমাদের আরো কিছু আসে অন্যান্য দেশ থেকে আসে। এই সমস্ত বিষয়গুলো হয়তো তারা চাচ্ছে, কেননা তাদের নিরাপত্তাটা নিয়ে তারা এখন খুব উদ্বিগ্ন। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে ভারতের মিডিয়াগুলো এ ধরনের একটি ন্যারেটিভ আনার সামনে চেষ্টা করছে, যেটা বলা হচ্ছে সেখান থেকে, বিশেষ করে ভারতের গণমাধ্যমগুলো, যে ধরেন হ্যাঁ তারা বলছে যে হ্যাঁ এই মুহূর্তে বাংলাদেশে একটা বিএনপির একটা শক্তিশালী সরকার আছে, কিন্তু একই সঙ্গে জামাত এবং এনসিপির চাপও প্রবল, ফলে সিদ্ধান্তের ক্ষেত্রে এটাও কোনো ধরনের জটিলতা তৈরি করে। এটা যে ওনারা বলেন, মানে আমাদের দেশে তো অনেকদিন পর একটা নির্বাচন হয়েছে, আমরা কি তাদেরকে এটা বলতে পারি যে আজকে যেই সংকটটা তৈরি হয়েছে, এই যে আমরা দেখছি ভারতের সাথে আমাদের তো এই ধরনের সম্পর্ক ছিল না, আপস অ্যান্ড ডাউন ছিল,
কিন্তু এই যে এরকম একটা সম্পর্ক জুলাই আন্দোলনের পরে তৈরি হলো কেন? এর জন্য বাংলাদেশের চেয়ে ভারত বেশি দায়ী। তার কারণ তারা আমাদের এখানে শুধু একটি দলের সাথে সম্পর্ক রাখতে চায়, অন্যান্য কোনো দল বা মানুষের সাথে। সরকারের সাথে কেন ভালো সম্পর্ক আপনি রাখবে? যেখানে ইউনূস সেটা তো একটা অনির্বাচিত সরকার ছিল সাধারণত। আচ্ছা, ওই সরকারটাও তো এসছে আপনার একটা লজিক্যাল কারণে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি যে আন্দোলনটা হয়েছে বা যেভাবে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বা যাই ঘটেছে, এটার জন্য কি বাংলাদেশের মানুষ দায়ী, না এর জন্য ভারতও অনেকাংশে দায়ী? এই যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে, এই ভারত বিরোধিতা তো বাড়ার কথা না। তারপরেও আপনি দেখেন এত কিছুর পরও পিউ রিসার্চে যেটা এসছে যে ভারতের 25% লোক বাংলাদেশের প্রতি ইতিবাচক, কিন্তু বাংলাদেশের কিন্তু 42% লোক ভারতের প্রতি ইতিবাচক এখন আমাদের দেখা দরকার যে ভারত কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চায় কিনা। এমন যদি নির্বাচনে, একটি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশে কোনো ধর্মীয় দলও আসে, তার সাথেও ভারতের সম্পর্ক রাখতে হবে। ভারত তো একটি ধর্মাশ্রিত রাজনৈতিক দলই চালাচ্ছে, আমরা তো তাদেরকে নিয়ে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তখন তাদের জনগণ তাদের ভোট দিয়েছে। হ্যাঁ, সুতরাং এ ধরনের জিনিস ইকুয়েশন করাটা ভারতের জন্য সাজে না। আমি বরং এই জায়গা থেকে একটু মাহবুব কামালের কাছে যাই। আমরা বরং আরেকটি প্রজেকশন দেখি, তাহলে আলোচনাটা আর করতে সহজ হবে। আমরা একটা ম্যাপ দেখি। ধরেন এই যে ম্যাপটা আমরা দেখছি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ওইদিকে চীন আছে, ওইদিকে আফগানিস্তান আছে। বলা হচ্ছে যে ধরেন এই যে একই সঙ্গে এই যে আসামের এই সাইডটা, মেঘালয়, মিজোরাম, 7 সিস্টারের প্রসঙ্গ, একই তো এই বাংলাদেশের এই ভূখণ্ড দিয়ে যাওয়া নিয়ে এক ধরনের তো আগে থেকেই প্রশ্ন ছিলই। পাশাপাশি এই সাবকন্টিনেন্টে ভারতের যে দাদাগিরি অনেক ক্ষেত্রেই খর্ব হয়েছে, এখন বাংলাদেশের সাথে তার যদি সম্পর্ক আরও খারাপ হয়, তাহলে তার আঞ্চলিক যে প্রভাবটা, সেটাকেও কি মাথায় নিয়ে আসলে তারা উদ্গ্রীব হয়ে আছে যে না, অন্তত বাকিদের সাথে যেমন হোক না হোক বাংলাদেশের সাথে জরুরি। আমি একটু অন্যভাবে দেখি, যে সেটা হচ্ছে যে প্রথমত এখানে ভারতের অনেকগুলো কনসার্ন আছে না। একটা কনসার্ন হচ্ছে আপনার ওদের সিকিউরিটি, যেমন 7 সিস্টার থেকে শুরু করে এইখানে ভারতের যারা কি বলে ইনসার্জেন্সি যেটা, সেটা এখানে তারা কতটা আশ্রয় প্রশ্রয় পাবে। হ্যাঁ, এটা যেমন শেখ হাসিনা যে বলছিল যে আমরা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনের, কারণটা কি? কারণটা হচ্ছে ইন্ডিয়ান ইনসার্জেন্সি এইখানে শেখ হাসিনার আমলে সেভাবে পাত্তা পায় নাই। এবার আপনি জানেন অনুচ্ছেদ চেটিয়ে এদেরকে ফেরত পাঠাতে হয়েছে। সো ভারত কেন আওয়ামী লীগকে বেশি প্রেফার করে? তারা মনে করে যে আওয়ামী লীগ, ওদের যে 7 সিস্টার যে কনসার্ন, সেইটার ব্যাপারে আওয়ামী লীগ বেশি সেফ। এখন ভারত মনে করতে পারে যে এই আমলে হয়তো ওই ইস্যুটা হয়তো ডেলিকেট অবস্থায় চলে যেতে পারে। 1, 2 নম্বর কথা, ভারতের এটাও ভাবতে পারে যে এখানে একটা জঙ্গি তৎপরতা আছে। ইভেন আপনার জাতিসংঘ তো বলতেইছে যে এখানে একটা আল কায়েদার উত্থানের একটা সম্ভাবনা, যদি বাংলাদেশ সরকার তো উড়িয়ে দিয়েছে। তো বাংলাদেশ সরকার উড়িয়ে দিয়েছে, কিন্তু ভারত তো ওইটাকে সিরিয়াসলি নিবে, তাই না? এটা যেহেতু জাতিসংঘ বলতেছে। এখন কথাটা হচ্ছে, দেখেন ভারত কিন্তু সব সরকারের সাথেই সুসম্পর্ক রাখার চেষ্টা করছে। এটা কিন্তু শুধু আওয়ামী লীগ বললে হবে। যেমন ধরেন 15 আগস্টের পরে অনেকে মনে করছে ভারত এখানে ইন্টারফেয়ার করবে, কিন্তু জিয়া রহমানের সাথে কিন্তু সম্পর্ক খারাপ ছিল না। এবার সার্ক টার্ক তো জিয়ার আমলে হয়েছে, তাই না? ইভেন এরশাদের আমলেও কিন্তু এরশাদকে তারা গ্র্যান্ড গালা রিসিপশন দিছে এরশাদকে। তারপর খালেদা জিয়ার আমলে তারা গ্র্যান্ড গালা রিসিপশন দিছে। ইউ রিমেম্বার? হাসিনা তো আসেই, হ্যাঁ, তাই না? ওর তো এটার ব্যাখ্যা করার দরকার নেই। সবাইকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট গ্র্যান্ড গালা রিসিপশন দিছে, জিয়া, এরশাদ, ইভেন খালেদা জিয়া, তাই না? সো এইখানে ভারতের স্বার্থে এইখানে সব সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়। আওয়ামী লীগের সাথে একটু বেশি, সেটা আপনার 71-এর কারণে। 71-এর কারণে তখন যে একটা ছিল, ধরেন যে মুক্তিযুদ্ধে তার একটা অংশ, তার একটা পার্ট ছিল ইত্যাদি। হ্যাঁ, তারপরে বঙ্গবন্ধুর প্রতি তাদের এক ধরনের ফ্যাসিনেশন আছে ইত্যাদি। সেই কারণে আওয়ামী লীগের প্রতি তাদের একটা আওয়ামী লীগ মোর ক্লোজার দেন কি বলে যে আদার পার্টিস, তাই না, ভারতের কাছে। সো এই কনসার্নগুলো তো ভারতের আছে। আমি মনে করি না যে ভারত অন্য কোনো কারণে, ভারত চায় তার সিকিউরিটি, তার স্বার্থ, এইটাই তার প্রাইম কনসিডারেশন। এইটা গভর্নমেন্টে যেই থাকুক না কেন, আওয়ামী লীগ থাকলে ভালো, বেশি ভালো,
আর যদি অন্যান্য গভর্নমেন্ট থাকে তাইলে তাদের সাথে একটা ইয়ে করে, কারণ এখানে একটা হিউজ মার্কেট, ভারতের একটা হিউজ মার্কেট আছে, তাই না? তারপরে বাংলাদেশের উপরে তাদের অনেক ডিপেন্ডেন্স আছে, নানা রকম ডিপেন্ডেন্স। আমাদের ট্যুরিজমে তো বাংলাদেশ তাদের একটা বিরাট হেল্পিং হ্যান্ড, তাই না? ট্যুরিজমে, মেডিকেল থেকে শুরু করে এগুলো তো আছে, তাদের তো স্বার্থ আছে। সো ভারত চাইবেই যে মানে যে কোনো সরকারের সাথে তার সম্পর্ক রাখতে। কোনো সরকারের আমলে কিন্তু ভারত ইন্টারফেয়ার করে নাই, মানে ফিজিক্যাল ইন্টারফেয়ারেন্স, যেটা ইরিটেট করছে, দ্যাট ইজ ট্রু। এই বর্ডার কিলিং হয়েছে, ইত্যাদি হয়েছে, বা একমাত্র ইউনুস ছাড়া বাকি সব গভর্নমেন্টের সাথে ভারত চাইছে যে এখানে একটা রিলেশন রেখে তার স্বার্থ আদায় করা। ঠিক ফলে আছে, কিন্তু বাংলাদেশ এখনো তাহলে সহায়ক এবং অনুকূল পরিবেশে অপেক্ষা করছে ঠিক কোন কারণে? মানে যেহেতু ভারতের একটা আগ্রহ জায়গা আছে, তাহলে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ সরকারের কনসার্নটা কি? আমি বলি শুনেন, এইটা আমার ধারণা, এটা আই মে বি রং, সেটা হচ্ছে যে তারেক রহমান হিমসেলফ উনি যেতে চেয়েছেন বা চাচ্ছেন। তারেক রহমান দেখেন একটা জিনিস খেয়াল করতেছেন কিনা, এই যে এনসিপির যে প্রেসিডেন্ট না নাহিদ ইসলাম যে থ্রেটটা করছে আর কি, বিশাল বিশাল থ্রেট, এদের সাথে জামাতও আছে। তারপরে এইখানে বাই অ্যান্ড লার্জ আমাদের দেশের সাধারণ মানুষ অ্যান্টি ইন্ডিয়ান, তাই না? কারণ তারেক রহমান এটা ভাবতে পারে যে যদি এনসিপি একটা মুভমেন্ট লঞ্চ করে এবং জামাত এটার সাথে ট্যাগ হয়ে যায় এবং সাধারণ মানুষ যেহেতু অ্যান্টি ইন্ডিয়ান, তাহলে তার মানে ক্ষমতা থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মানে বিএনপির কি এখনো ওই শক্তি রাজনীতির মাঠে ওই শক্তি অর্জন করেনি যে জামাত এনসিপি কে রাজনীতির মাঠে? এটা মিলিয়ন ডলার কোশ্চেন, এটা মিলিয়ন ডলার কোশ্চেন। তারেক রহমান কেন এইভাবে মানে কি এনসিপি এবং জামাতকে গুড হিউমারে রেখে, মানে তাদেরকে হস্টাইল না করে, হ্যাঁ, মানে নানা দেখেন না নাসিরুদ্দিন পাটোয়ারি কি সব কথা বলে, কিন্তু তাদের মানে হি ইজ নট টেকেন ইনটু টাস্ক, তাই না? সো একটা পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট নিছে তারেক রহমান, সবাইকে গুড হিউমারে রেখে, হ্যাঁ, মানে কাউকে অসন্তুষ্ট না করে। খামাকা একটা ঝামেলা হয়ে যায়, একটা আন্দোলন হয়ে যেতে পারে, হ্যাঁ, ওইটা এমনিতে অর্থনীতি নানা রকম ক্রাইসিস, তারপরে একটা আন্দোলন হয়ে গেলে পরে কি ঝামেলা হয় না হয়, এবং এত কম্প্রোমাইজিং এটা আমার কাছে খুব অবাক লাগে। গুড গভর্নেন্স তো এত কম্প্রোমাইজ দিয়ে হবে না। যেমন ধরেন এই যে আপনি এই যে মাহাদি নাকি একটা ছেলেকে ধরলো, তাকে ছেড়ে দিল, একটা কি থ্রেট করলো না কি হলো, তাকে ছেড়ে দিল, কত কিছু হচ্ছে। দেখেন কনসার্ট যে মানে আলেম ওলামাদের প্রতিবাদের মুখে কনসার্ট বন্ধ হয়ে গেছে কিশোরগঞ্জে। তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে পুলিশের অনুষ্ঠানে গান হচ্ছিল, সেটাতে হামলা হয়েছে, কিন্তু গভর্নমেন্ট নির্বিকার। কিন্তু আমি তো একটা টকশোতে বলছি, মানে জাইমা রহমানের হয়তো তার বাবার প্রতি এক ধরনের অভিমান হবে, কারণ এই মেয়েটা তো একটা ওয়েস্টার্নাইজড মেয়ে, তাই না? ইংল্যান্ডে বড় হয়েছে। সে যখন দেখবে যে কনসার্ট হতে পারছে না, হ্যাঁ, আমার বাবা প্রাইম মিনিস্টার, তার একটা অভিমান হবে যে কেন এগুলি টলারেট করতেছে, তাই না? ফলে একটু শুনে নেই, আবু রুশদ কি মনে করেন যে ইসলামী ব্লকের কাছে অনেক ক্ষেত্রে এই সরকার কম্প্রোমাইজড হচ্ছে? অবশ্যই হচ্ছে, তবে আপনার যে প্রশ্নটা মাহবুব ভাইকে করেছিলেন এই ম্যাপের দিকে, আমি এই জিনিসটাকে কিছু তাহলে আমরা একটু আবার অ্যাড করতে চাই, ফিরে যাই। হ্যাঁ, এখান থেকে আমি বলতে পারি, আপনি জাস্ট বাংলাদেশের ম্যাপটা দেখেন, এটাকে বলা হয় যে একদিকে বাংলাদেশের ক্ষেত্রে এটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল টাইরানি অফ জিওগ্রাফি, হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন যে এই জায়গাটা শুধু ভারতের উত্তর পূর্ব এলাকা এবং ভারতের যে মূল ভূখণ্ড, দুটার সংযোগস্থল হচ্ছে বাংলাদেশ। এখন আপনি এই যে কলকাতা বন্দরের দিকে দেখেন, ওখান থেকে যদি ভারতের একটা জাহাজ মাল খালাস করে, সেই মালটা ওখান থেকে আপনার লরি বা ট্রেনে করে ওই যে শিলিগুড়ি করিডোর ওখান হয়ে আপনি মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এ সমস্ত জায়গায় নিয়ে যেতে, এই যে যেগুলো আছে মণিপুর, এখানে 7-8 দিন সময় লেগে যায়। এতে ওদের যে সময়টা লাগে এবং লজিস্টিক্স যে খরচ বাড়ে, আপনি ওখানে কলকাতা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে আপনি আগরতলা নিয়ে যেতে লাগে 1 দিন, তাহলে বাঁচে কত? অনেক বেশি সময় বাঁচে। এখন বর্তমানে এই মুহূর্তে যেগুলো ঘটছে, বাংলাদেশের মিডিয়াতে এই খবরগুলো কম আসে, সেটা হচ্ছে মণিপুর, মিজোরামে অনেক ধরনের সংঘর্ষ হচ্ছে, এখানে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষভাবে মোতায়েন করা হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, আমার ডিফেন্স চ্যানেলের আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা যখনই মণিপুর এবং মিজোরাম সংক্রান্ত কোনো রিপোর্ট দিই, তখনই সেটাকে করে কি অফিসিয়ালি ভারতীয় অনুরোধের জন্য ফেসবুক ওটাকে ভারতীয় আপনার শ্রোতা বা দর্শক বা পাঠকদের কাছ থেকে ব্লক করে এবং আমাদেরকে জানিয়ে দেয়। তার কারণ ভারত সরকার মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ড এই 3টা এলাকার কোনো খবর
তাদের দেশের নাগরিককে পড়তে দিতে চায় না, যখন এটা মেনশন থাকে। এটা আমি এখানেই দেখাতে পারি আপনাকে। তো এই জায়গায় আপনার এখন হচ্ছে ওদের অনেক সেনা মুভমেন্ট হচ্ছে, গোলা বারুদ আনতে হচ্ছে। এখন ওদের যদি গোলা বারুদ আনতে হয়, আগরতলা বিমান ঘাঁটিতে আমাদের আপনার আখাউড়ার ওপাশে নামাতে হয়, ওই যে ত্রিপুরাতে, তারপরে ওটাকে ট্রাকে করে অন্যান্যভাবে মণিপুর, মিজোরামে নিতে হয়। এখন দেখেন, তারপরে মালামাল পরিবহন, আমি সামরিক দিকের দিকে না যাই, আপনি জাস্ট এই যে আমাদের বিলোনিয়া দিয়ে চট্টগ্রাম বন্দরে মাল খালাস করে, এখানে যদি বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, চট্টগ্রাম বন্দরে মাল খালাস করেও বিলোনিয়া দিয়ে ত্রিপুরাতে নিয়ে যেতে হবে আগরতলায় একদিনের কম সময়ের মধ্যে। আর এই সুবিধাগুলো আটকে রেখেছে বাংলাদেশের এই ভূমিটা। গত 2 বছর থেকে এইগুলো বন্ধ। এখন এই যে বন্ধটা হলো, এখন ভারত এই জিনিসগুলোকে ব্যবহার করে, ট্রান্সশিপমেন্ট বলেন আর যাই বলেন, এগুলোকে ব্যবহার করে। ফলে এবার কি বাংলাদেশের জন্য সেই বার্গেনিং এর সুযোগ হয়েছে? যে এখন দেখেন এইখানেই প্রশ্নটা, যে আগে যখন শেখ হাসিনার আমলে আমরা যেটা দেখেছি, এই যে আপনাকে আমি বললাম যে কলকাতা থেকে আপনার মণিপুরে যেতে 8-10 দিন লাগবে, তাহলে ওর যে খরচটা হচ্ছে, এখানে বাংলাদেশের উপর দিয়ে গেলে ওর ধরেন বাঁচলো বা লাভ হলো 100 টাকা। তা আমাদের বাংলাদেশেরকে সে 30-40 টাকা দিতে পারে, যে ঠিক আছে তোমরা ছোট দেশ, তোমাদের ভূমি আমি ব্যবহার করছি, কারণ আমরা বাংলাদেশের এই ভূকৌশলগত অবস্থানটাই আমরা বিক্রি করতে পারি। যেমন সিঙ্গাপুর যেটা বিক্রি করছে ট্রানজিটের জন্য, সে টাকা পাচ্ছে, আমরা কিন্তু এটা করতে পারি এবং এটা আমাদের জন্য বেনিফিশিয়াল, এটা আমি বহুবার বলেছি। কিন্তু আমরা সেই বার্গেনিংটা করতে পারি। কিন্তু ভারত যেটা করে, শেখ হাসিনার সময় দেখা গেছে যে ও 30 টাকা 40 টাকা আমাকে দিবে না, ও বলে আমি 1 টাকা দিব, 1 টাকা দিয়ে নিয়ে গিয়েছে। ভাই এটা করলে তো আমাদের, আমার সে সময় মনে হয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কথাও একটু স্মরণ করতে পারি, যে কিভাবে টাকা চাইবো, এটা তো হবে না। এইটা আমাদের জন্য খুবই, শোনে, আমাদের সবচেয়ে বড় অ্যাসেট বাংলাদেশে, যদিও এটা বিশেষজ্ঞরা বলেন টাইরানি অফ জিওগ্রাফি, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন, ভূ রাজনৈতিক অবস্থান। আমরা এটাকে বিক্রি করব, সোজা কথা। ওকে, রাইট। আমি একটু বিরতি নেই, বিরতি নেবার পর একটু ফিরে এসে বরং এই আলোচনাটাও নিতে চাই, যে ধরেন নিশ্চয়ই ভারতে একটা বিজনেস কমিউনিটি আছে, যে কমিউনিটি আসলে এই বিষয়গুলোকে সামনে আনতে চায়, ফলে তাদেরও কি একটা ধরনের চাপ তৈরি হয়েছে কিনা, এবং একই সঙ্গে যতটা না বাংলাদেশের প্রয়োজন, তার থেকে ভারতের বাংলাদেশকে বেশি প্রয়োজন কিনা, সেটারও একটু বিশদ ব্যাখ্যা জানতে চাইবো, বিশ্লেষণ করতে চাইবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন মাহবুব কামাল, আছেন আবু রুশদ। মাহবুব কামাল, একটু আগে যে বিশ্লেষণের জায়গায় গিয়েছিলাম আমরা, যে আসলে এখন আমাদের হাতে সেই সর্বোচ্চ সুযোগটা এসছে কিনা, এবং একই সঙ্গে যেটা বলছিলাম যে বাংলাদেশের আসলে ভারতকে যতটা দরকার, তার থেকে ভারতের কি এখন অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিক থেকে তাদের আসলে বেশি প্রয়োজন বাংলাদেশকে, যার কারণেই আসলে সামগ্রিক চিত্রটা উদ্গ্রীব হওয়ার ধরা দিচ্ছে। আমি ইন্ডিয়ার 2টা বড় স্বার্থ আমি দেখি, বড়। একটা হচ্ছে যে এটা একটা বিগ মার্কেট তাদের, এবং রুশ ভাই বোধহয় একটা জিনিস বোধহয় ইয়ে করছেন, আপনার ইয়ে ডেফিসিট বোধহয় 8 না বোধহয়, ওরা বোধহয়, আমরা বোধহয় 16 বিলিয়ন না 14 বিলিয়ন আমরা করে, আমরা বোধহয় 2.5 বিলিয়ন অথবা 2-3 বিলিয়ন, মানে ট্রেড ডেফিসিট অনেক বেশি, মানে ধরেন 10-12 বিলিয়ন তো বটেই। তো এখানে একটা বিরাট মার্কেট না, এটা একটা ব্যাপার আছে। আর 2 নম্বর যেটা আমি মনে করি, যে ইন্ডিয়ার যে নেইবারহুড যেগুলো আছে, হ্যাঁ, যেমন ধরেন যে নেপাল, শ্রীলঙ্কা, তারপরে মালদ্বীপ, এই যে আছে, সবার সাথে তো মোটামুটি সম্পর্ক গেছে আর কি, হ্যাঁ গেছে। এখন সবে ধরেন নীলমণি যদি বাংলাদেশটাও হারাই, মানে কারণ একটা গ্লোবাল পারসেপশন একটা ব্যাপার আছে, যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে সব নেইবারহুডের সম্পর্ক খারাপ যদি হয়, তাহলে একটা এক্সপ্যানশনিস্ট ক্যারেক্টার দাঁড়ায় যায় ইন্ডিয়ার, একটা আধিপত্যবাদী ক্যারেক্টার দাঁড়ায় যায়। তাই ঠিক আছে, বাংলাদেশের সাথে রিলেশন ভালো থাকলো, একটা গ্লোবাল রাডারে ধরা পড়লো যে না, এখানে ইন্ডিয়ায় সফটওয়্যার, অথবা এখানে ইন্ডিয়ার ওই ধরনের বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নেই। এটা একটা বড় স্বার্থ। ওকে, সেই স্বার্থের কাছে শেখ হাসিনার ওজন কতটুকু হবে? না দেখেন, এটা হচ্ছে শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার ট্রাস্টেড ফ্রেন্ড, ওকে, ঠিক আছে, এবং ট্রাস্টেড ফ্রেন্ড, এবং নট অনলি আপনার প্রাইম মিনিস্টার অর দি বিজেপি, এটা অল ইন্ডিয়া। আমি সেদিন রাহুল গান্ধীর একটা স্টেটমেন্ট দেখতেছিলাম, যে আপনার উনি আমাদেরও মা, বা কি এরকম একটা কিছু আর কি। এবং এই শেখ হাসিনার ব্যাপারে ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিগুলোর এক ধরনের ঐকমত্য আছে। আমাদের এখানে যেরকম অ্যান্টি হাসিনা একটা ঐকমত্য আছে, ওইখানে আবার প্রো হাসিনা একটা ঐকমত্য আছে। মানে ইন্টারেস্টিং দুইটা, ঠিক আছে। তো
আপনার বিজেপি এবং কংগ্রেস এমনি তারা ধরেন যে রাইভাল, কিন্তু আবার শেখ হাসিনার প্রশ্নে তারা আবার এক, এবং পার্লামেন্টেও তো আপনার এদিক নিয়ে ঐকমত্য দেখা দিছে। তো ফলে মানে তারা ফ্রেন্ডশিপের মর্যাদা দিচ্ছে, Okay. হ্যাঁ আমি বলবো, এবং একটা রিমোট একটা আশা থাকতে পারে যে যদি কখনো আবার শেখ হাসিনা মানে ক্ষমতায় আসতে পারে, তাহলে তো আমাদের মানে পোয়াবারও এরকম একটা হইতে পারে তাদের। হ্যাঁ, ওকে। তো ফলে শেখ হাসিনার ব্যাপারটা তাদের কাছে প্রাইম কনসিডারেশন আমি মনে করি। এই যে সামগ্রিক যে স্বার্থগুলোর কথা বলছিলাম, যে তাদের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের আঞ্চলিক প্রভাব, যোগাযোগ, ব্যবসা, বাণিজ্য, তার থেকেও শেখ হাসিনা ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আপনি মনে করছেন? আবু রুস্তম কি তাই মনে করেন? না, আমি একটু বলি, এই জায়গাটা একটু বলি। শেখ হাসিনার সাথে যে প্রয়োজনটা সেটা ফিলসফিক্যাল, ওকে আর এইটা হচ্ছে বিজনেস। ওকে ঠিক আছে, এইটা বিজনেস ইন্টারেস্ট আর ওটা হচ্ছে ফিলসফিক্যাল ইন্টারেস্ট। ওকে ঠিক আছে, ফলে আপনি দুই ধরনের, আপনি দুইটাকে মানে কোনটা বেশি কোনটা কম বলা যাবে না, নেচার ভিন্ন এটা। ওকে, আমি এই বিষয়ে উপসংহারে আসতে চাই। আবু রুস্তম যদি ছোট্ট করে মন্তব্য করেন, তারপর পরের প্রসঙ্গে যেতে চাই। মানে এটা হচ্ছে কি যে শেখ হাসিনার সাথে তাদের যেই সম্পর্কই থাকুক, পরিবর্তিত পরিস্থিতিতে মানে বিশ্বের কেউ এই আপনার যখন যেখানে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধের দোষে দুষ্ট করেছে সাবেক সব বিগত সরকারকে, সেখানে তাদেরকে ফিরিয়ে আনা বা তাদেরকে অন্য কোনো দেশ কিন্তু মানে যেমন সম্ভব না, বিশ্বের অন্য কোনো দেশও সেটা সমর্থন জানাচ্ছে না। এখন ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারাও যে সেটা সেভাবে জানাতে পারবে আমি মনে করি না যে সেভাবে জানাতে পারবে, বরং তারা একটা বেকায়দায় পড়েছে আমার যা মনে হয় মানে শেখ হাসিনার ইস্যুটাকে নিয়ে। একদিকে হচ্ছে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, আরেক দিকে হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক। এখন এটাই আসলে ব্যালেন্স করার আর কিভাবে করা যায় সেই চেষ্টাটাই হয়তো তারা করছে। ওকে, কিন্তু নিশ্চয়ই ভারত এটাও বিষয়টাও- চাইবে যে মানে ভারত ঘনিষ্ঠ, যদি ভারত এই বিষয়টা সিদ্ধান্ত আসে চূড়ান্ত রকমের যে না ঠিক আছে প্রত্যর্পণের, সেক্ষেত্রে তো আবার এই যে ভারতের যে ঘনিষ্ঠ যারা আছে তাদের কাছে তো একটা ভুল মেসেজও যায় যে ভারতের যে আস্থাভাজন তাকে তারা ভাষণ শেষ পর্যন্ত রক্ষা করে না। বা না, এটা তো আসলে এটা তো রাষ্ট্র থেকে রাষ্ট্রের সম্পর্কটা বেশি, সবার উপরে তো সম্পর্ক। ভারত এবং বাংলাদেশকে পাশাপাশি সবসময় থাকতে হবে, আর বাংলাদেশের ভূমিও তাদের কাছে গুরুত্বপূর্ণ, আর আমাদেরও ভারতের অনেক মানে কিছু গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা যদি নেপালের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই মংলা বন্দর দিয়ে, আমাদের ভারতের সহায়তা লাগবে, আমাদের সেই করিডোর লাগবে। আমরা যদি আমাদের সিকিউরিটিও ঠিক রাখতে চাই অনেক ক্ষেত্রে, সেখানে আন্তনির্ভরশীলতা একটা নীতি দরকার হয়, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু সবকিছু ছাপিয়ে যায় যে আমি যেটা সবচেয়ে পছন্দ করি, সমস্ত আলোচনার বাইরে একাডেমিক আলোচনা আপনি করতেই পারেন দিনের পর দিন। আমি চাই যে আমার সবচেয়ে খারাপ লাগে যে ওনাদের অনেক কূটনীতিবিদ বা মানে বিখ্যাত লোকজন, প্রখ্যাত লোকজন যখন অ্যারোগেন্স দেখান, দেখেন নেপালের বালেন্দ্র শাহ এখনো ভারত সফর করেননি, তাকে নিয়ে তাদের তো এতক্ষণ মাথা ব্যথা নেই। আপনার মানে চীনের শি জিনপিং কখন করবেন সেটা নিয়ে, চীনের সাথে তাদের ব্যবসা আমাদের থেকে বেশি, $113 বিলিয়ন। তো এখন এগুলো নিয়ে আমাদের দেশের সাথে যদি আপনি এরকম আচরণ করে, বরং এই আচরণটা হওয়া এর উচিত ছিল যে একটা মিউচুয়াল একটা রেসপেক্টের মধ্যে। সেখানে এরকম ভাবে ম্যানুভার করাটা আমার কাছে ভারতের মনে হচ্ছে যে তারা খুব শেকি অবস্থার মধ্যে পড়ে গেছে। ফলে বাংলাদেশের তারা একটা- ডিপ্লোমেসি প্লে কি এখন পর্যন্ত ঠিক আছে? বাংলাদেশের ডিপ্লোমেসি পলিসি ঠিক থাকুক আর না থাকুক, মানে খেলছে কি ঠিক মতোই? এটাকে শোনেন, একদিকে পপুলিজমের দিক থেকে আপনি বলতে পারেন ঠিক খেলছে, আচ্ছা, আরেক দিকে যদি বলেন এখন মানে সিজন ডিপ্লোমেটরা বলবে যে না এটা তো একটু হাডুডু খেলার মতো। তো ভারতও তো হাডুডু খেলছে, আরো বেশি খেলছে, ডাঙ্গুটিও খেলছে। এখন ভারত তো আমাদের থেকে পরিপক্ক একটা জাতি, তো তারা এরকম আচরণ করছে কেন? এটা দেখি বোঝা যায় যে ডালমে কুচ কালা হয়। জি, আমি আপাতত এই বিষয়ে উপসংহারে আসি। আমি পরের প্রসঙ্গটিতে যেতে চাই। মানে যেহেতু 12টা পার হয়ে গেছে, তার মানে আজ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। বলা চলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া এখন সময়ের ব্যাপার। এই বিষয়ে একটা প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখি, সেখান থেকেও আমরা বেশ কিছু আলোচনার পয়েন্টস পাবো। প্রতিবেদনটি দেখি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদে ভোটাভুটি হয়েছিল। এরপর গত ৩৫ বছর রাষ্ট্রপতি পদে ভোটাভুটির প্রয়োজন পড়েনি, কেননা রাষ্ট্রপতি পদে প্রতিবারই প্রার্থী ছিলেন একজন। রাষ্ট্রপতি পদে এবার প্রার্থী দুজন, সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের অলি আহমেদ। তাই ভোটাভুটি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা।
বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় তিনি উপস্থিত থাকতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির মুখোমুখি চ্যানেল ওয়ান। তিনি জানান, অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের নির্ধারিত আসনে আগে থেকেই ব্যালট দেয়া থাকবে। শুরুতেই সংসদ সদস্য হিসেবে ভোট দেবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও জাতীয় সংসদের স্পিকার, তারপর অন্য সংসদ সদস্যরা। নর্মালি আমরা ভোট দিই একটা সিল মেরে, এখানে সিল মারাবে না। সকল সংসদ সদস্য নাম লিখবেন। ওখানে দুজন ক্যান্ডিডেট আছে আমাদের, দুজন ক্যান্ডিডেটের মধ্যে যাকে যিনি ভোট দেবেন, আমি ধরেন ককে ভোট দেবো, কয়ের সামনে ফাঁকা জায়গা আছে, আমি সেখানে সাক্ষ্য করব। আর আমার ওই আসন সংখ্যা লিখবো, আসন সংখ্যা লেখাই থাকবে আমার ব্যালটে। আমি একটা ব্যালটে একটা আসন থাকবে আর আমি একটা ভোট দেবো। এইভাবে ভোট হবে, বিকাল 5টা পর্যন্ত ভোট হবে। রাষ্ট্রপতি পদে এই নির্বাচন পুরোটাই নিয়ম রক্ষার। ভোট হবে উন্মুক্ত ব্যালটে, কারণ সংবিধানের 70 অনুচ্ছেদ বহাল থাকায় নিজ দলের প্রার্থীর বাইরে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই। চিফ হুইপ জানান, ব্যালটে সংসদ সদস্যের নাম ও সংসদীয় আসন নম্বর লিখতে হবে। তবে নিয়ম রক্ষার হলেও এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নতুন শুরু বলে মনে করছেন চিফ হুইপ। বিউটিটা হলো এখানে যে আমরা এটা কোনো কিছুই আমরা মানে ডেমোক্রেটিক ওয়ের বাইরে যাচ্ছি না, যাওয়ার চেষ্টা করছি। আমরা সবাই জানে আমাদের যিনি বিএনপি প্রার্থী দেবেন তাকেই মানুষ ভোট দেবে, মানে এইখানে মাননীয় সদস্যরা যেহেতু নির্বাচিত হবেন। তারপরেও আমরা এটা প্র্যাকটিস নিয়েছি, এই জন্য আমি বিরোধী দলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কনগ্রেচুলেট করি। অধিবেশন কক্ষে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। ভোট শেষ হওয়ার পরপরই ফলাফল ঘোষণা এবং প্রজ্ঞাপন জারি হবে। শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন দেশের 23তম রাষ্ট্রপতি। প্রজ্ঞাপনটা আমরা ওই দিন বিকেলেই প্রজ্ঞাপন হবে, ইনশাল্লাহ গেজেট হবে। আর পরের দিন 21 তারিখ সন্ধ্যা 7:30টায় যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন। বিশ্লেষকরা বলছেন, গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ার পেছনে মূল বাধা সংবিধানের 70 অনুচ্ছেদ। ভবিষ্যতে এই অনুচ্ছেদে কি পরিবর্তন আসবে সেটি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করবে। ততক্ষণ পর্যন্ত 70 অনুচ্ছেদ বিষয়ে আমাদের জাতীয় সংসদে কোনো ধরনের সিদ্ধান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত 70 অনুচ্ছেদ যেভাবে আছে এইভাবেই এটা কার্যকর থাকবে এবং রাষ্ট্রপতি নির্বাচনেও এর প্রভাব বা এর যে ইফেক্ট সেটা থাকবে। অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে আছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। মাহবুব কামাল এবং আবু রুশদ, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট বিরতি নিই, কারণ বিরতির পর ফিরে এসে আমরা এবং বিস্তারিত আলোচনা করব। বরং সেখান থেকেই একটু বুঝতে চেষ্টা করব, চিফ হুইপ যেভাবে বলছিলেন যে নির্বাচনটি একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে নতুন অগ্রগতি, সেটাকে কীভাবে দেখেন, প্লাস রাষ্ট্রপতি হিসেবে ফখরুল সাহেবকে কেমন দেখতে চান আপনারা, সেটা একটু শুনতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। মাহবুব কামাল, যে বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম যে অন্তর্ভুক্তিমূলক আসলে রাজনীতির শুরু দেখছেন কিনা, একই সঙ্গে ধরেন বাংলাদেশের রাষ্ট্রপতি মানে অতীত অভিজ্ঞতায় দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন? বলছি দেখেন, এটা খুব মানে এটা হাসির একটা ব্যাপার যে 70 ক্লজ বহাল আছে। সো হোয়াট ইজ সো হিউ অ্যান্ড ক্রাই অ্যাবাউট ইট? এত শোরগোল কেন? এটা তো প্রি ডিসাইডেড। এটা শোরগোল কিসের? হোয়াট ইজ সো হিউ অ্যান্ড ক্রাই? 70 ক্লজ তো বহাল আছে, তাই না? 70 ক্লজ বহাল থাকলে এগেনস্টে ভোট দিন, তার মেম্বারশিপ থাকবে না। যদি 70 ক্লজ সংশোধনের মাধ্যমে এটা হয়তো তাহলে না একটা বোঝা যেত। আর এটা প্রকাশ্য ভোট, জানাই যাবে কে কাকে ভোট দিছে। এটা কি কারণে এসব মানে আমি এসব এত হয়েছে আমি বুঝলাম না। আর চিফ ইলেকশন কমিশনার বলতেছেন যে সারা পৃথিবী নাকি তাকায় আছে, এবার তারা স্বচ্ছ করবে। এটা স্বচ্ছ করার কি আছে এখানে? 70 ক্লজ যেখানে বহাল আছে, তাই না? স্বচ্ছতার তো কিছু নেই। আর পৃথিবী একটা সাক্ষী গোপাল প্রেসিডেন্ট, যার কোনো মিনিমাম কোনো ক্ষমতা নাই। দুইটা ক্ষমতা আছে যেটার সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সেটা নাকি বিশ্ব তাকায় আছে, মানে একটা হাসির, হি ইজ এ লাফিং স্টক। না, এইটাও কি কারণ হতে পারে কিনা যে ধরুন 35 বছর পর একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, যার কারণে হয়তো জানা ফলাফল, তারপরেও না ঠিক আছে, তো 35 বছর পরে একটা হচ্ছে। কথাটা হচ্ছে উনি যেটা বলতেছেন এটা স্বচ্ছতা নিশ্চিত করা হবে। স্বচ্ছতা উনি কেউই তো এটা স্বচ্ছতা মানে কি নিশ্চিত না করে পারবে না, একটু ইচ্ছা করলেও পারবে না। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল কমিটি দেখবে যে প্রাইম মিনিস্টার কে হচ্ছে, যেহেতু এটা পার্লামেন্টারি সিস্টেম।
পার্লামেন্টারি সিস্টেমে প্রেসিডেন্ট কি হলো ইট ইজ নান অফ দেয়ার বিজনেস। Okay. হ্যাঁ, এটা খামাখা হিউম্যান ক্রাই আমার কাছে খুব আবার। আর চিফ এটা হিজ এ লাফিং স্টক, মানে এইভাবে মানুষ কথা বলে নাকি, বিনিময় একটা থাকবে। দেখেন মূল কথাটা আসে, এগুলি তো কোনো এমন কোনো ব্যাপার না। কথাটা হচ্ছে যে আপনি যেটা বলতেছিলেন যে প্রেসিডেন্টের ক্ষমতা কতটুকু থাকবে এইটা ডিসাইড করা উচিত। আমরা বারবার বলতেছি যে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, আমি যেটা বলি, ফ্রান্সের নেপোলিয়নের চেয়ে ক্ষমতাবান, উনি যা ইচ্ছা তাই করতে পারেন। এইটার ভারসাম্য আনতে গেলে প্রেসিডেন্টের সাথে একটা করতে হবে। এখন সংস্কার কমিশনে যেটা ছিল যে 6টা বিষয় প্রেসিডেন্টের হাতে দেওয়া হবে, হ্যাঁ, মানে 6টা প্রতিষ্ঠানের নিয়োগ, যেমন আইন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল ইত্যাদি, এবং এই 4টার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশন, এই 6টা নিয়োগ প্রেসিডেন্ট করবে, তাইলে একটা ব্যালেন্স হতে পারে। কিন্তু বিএনপি মানে এই দুইটা মানে নোট অফ ডিসেন্ট দিছে, এনার্জি রেগুলেটরি কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং দেখছেন তো বাংলাদেশ গভর্নর তো প্রাইম মিনিস্টারের নিয়োগ, মানে সরকারি নিয়োগ দিছে, তাই না? তো ফলে এখন এই 4টার ব্যাপারে বিএনপি রাজি আছে, ঠিক আছে, কিন্তু এই দুইটা বলছে না নোট অফ ডিসেন্ট। আচ্ছা ঠিক আছে, তাইলে এই 4টাই করা হোক, এটা নোট অফ ডিসেন্ট যেহেতু এটা সংস্কার করা হোক। প্রেসিডেন্ট তো কিছু ক্ষমতা থাকতে হবে রে ভাই, একেবারে মানে টিটুলার হেড সাক্ষী গোপাল, হ্যাঁ, এটা তো মানে কাজ না করলে তো সে, মানুষ যদি কাজ না করে তাহলে তো তার এমনিতেই মানে মেন্টাল এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা। ফলে 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 ধরেন এটা নিয়ে আপনি বলছেন যে খুব হাউকাউ করা বা খুব Right. ফলে 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 এটাও একটু আমরা দেখার চেষ্টা করি যে ধরেন আজকে তো তিনি এক ধরনের বিদায়ী বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদের সংসদীয় যে দলের সভা আছে সেখানে তারা কথাবার্তা বলেছেন। সেখানে যদি আমরা লক্ষ্য করি বেশ কিছু পয়েন্ট তিনি সামনে এনেছেন। তিনি সেখানে বেশ কয়েকবার কেঁদেছেন, ঠাকুরগাঁও 3 আসনটি শূন্য হয়ে গেছে। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য অটুট রাখা এবং সংসদ সদস্যের সঙ্গে দূরত্ব না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। না দেখেন, এই যেগুলি হয়েছে না, যেমন ঠাকুরগাঁও 3 আসন শূন্য হবে, এইটা বলার অপেক্ষা রাখে, ইমপ্লাইড, ইট গোজ উইদাউট সেইং। এটাকে আর অনেকগুলো পদ খালি হয়েছে উনি রাষ্ট্রপতি হতে। না, আমার কথাগুলো কতগুলো অটোমেটিক হয়ে যাবে, এগুলি ইমপ্লাইড, এগুলি নিয়ে বলার কিছু নাই, এটা এত ইনসিগনিফিকেন্ট। প্রেসিডেন্ট হয়ে গেছে উনি রিজাইন, প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর তার মেম্বারশিপ থাকবে না, এটা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? এটা নিয়ে এত হইচই কিসের? কথাটা হচ্ছে যে উনি একটা লং ক্যারিয়ার ছিল তার, আপনার উনি তো বিএনপির মহাসচিব ছিলেন না, তার মানে এভরি নুক অ্যান্ড কর্নার অফ দি কান্ট্রি তার একটা যোগাযোগ ছিল দলীয় কর্মী, এদের সাথে একদম বিচ্ছিন্নতা হয়ে গেল। কারণ এখন তার সাথে দেখা করতে গেলে তো আপনার লাগবে, প্রায়র পারমিশন লাগবে। আগে যেরকম ফখরুল ভাইয়ের রূপে ঢুকে গেলাম, ব্যাপারটা তো এরকম না, তাই না? তো ফলে একটা দূরত্ব তৈরি হবে, এবং যেহেতু অনেক মেমোরি, অনেক স্মৃতি, অনেক দুঃখ কষ্ট আবেগের স্মৃতি, উনি তো একটু ভারাক্রান্ত হবেনি, এ ব্যাপারে তো কোনো কি নেই। তবে একটা আমাদের যেটা আমাদের একটা দিস এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স যে ওনার মতো একজন লোক প্রেসিডেন্ট হয়েছে, ইজ এ গ্রেসফুল পার্সোনালিটি, হ্যাঁ, ভদ্র, জেন্টল, এমিয়েবল, তাই না, যেটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার মতো। দেখেন প্রেসিডেন্টের উপরে কিন্তু একটা রাষ্ট্রের ইমেজ প্রেসিডেন্টের মধ্যে পার্সোনিফাইড হয়। ওয়েন ইউ টক কেনেডি, ইট ইজ এ ডিফারেন্ট আমেরিকা। ওয়েন ইউ টক ট্রাম্প, ইট ইজ এ ডিফারেন্ট আমেরিকা, ঠিক আছে? প্রেসিডেন্ট রিপ্রেজেন্টস দি ইমেজ অফ দি কান্ট্রি, যেহেতু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি হি ইজ নাম্বার 1, ঠিক আছে? তো ফলে ফখরুল সাহেব যেহেতু প্রেসিডেন্ট হয়েছে, এটা আমাদের জন্য একটা খুব ভালো খবর, হ্যাঁ, যে এরকম একটা সোবার লোক, হ্যাঁ, উনি আমাদের রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতেছে। রাইট। আমি একটু এই সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানও বেশ কিছু বক্তব্য রেখেছেন এবং বেশ কিছু বার্তা দিয়েছেন। তিনি মির্জা ফখরুল ইসলামকে দুঃসময়ের সাহসিকতার সঙ্গে দলে যে হাল ধরেছেন সেই বিষয়গুলোকে সামনে এনেছেন। পাশাপাশি কিভাবে আজকের দিনটিকে বিভিন্ন সময় তারা মূল্য দিয়ে এই জায়গায় এসেছেন সেটি তো স্মরণ করেছেনই, কিন্তু একই সঙ্গে যে স্থানীয় সরকার নির্বাচনে কেউ যাতে দলের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে না যায় সেই বিষয়গুলোকেও সামনে এনেছেন। আমি একটু আবু রুশদের কাছ থেকেও একটু বুঝতে চাইবো, যেহেতু বলছেন যে দুঃসময়ের সারথি সঙ্গী, ফলে সঠিক মূল্যায়ন হলো কিনা, এবং একই সঙ্গে স্থানীয় সরকারের যে আগাম বার্তাটা দিচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ কিনা। এখানে কোরআনের একটা আয়াত বলি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার ক্ষমতা কেড়ে নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো 2 বছর আগেও জানতেন না যে তিনি দেশের 1 নম্বর ব্যক্তি হতে যাচ্ছেন। এখন মাহবুব ভাই যে বললেন যে উনি একজন সজ্জন ব্যক্তি, একজন সিজন পলিটিশিয়ান, একজন ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, আমরা বাংলাদেশে অন্ততপক্ষে এরকম একজন মানুষকে প্রেসিডেন্ট হিসেবে পেতে যাচ্ছি। এখানে এটা বলার আগে আরেকটা কথা যোগ করি, সেটা হচ্ছে যে আপনার যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আসবে মানে নির্বাচনের আগে, তখন কিন্তু প্রেসিডেন্টের হাতে অনেকগুলো ক্ষমতা চলে যায়। সেটা হচ্ছে সশস্ত্র বাহিনীর পুরো ক্ষমতা, উনি যদিও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন থাকে প্রধানমন্ত্রীর হাতে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে, তখন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় চলে যায় প্রেসিডেন্টের কাছে, তারপরে আপনার গোয়েন্দা সংস্থাগুলোর চলে যায় প্রেসিডেন্টের হাতে। তো তখন একটা ইন্ট্রিকেট সময়ে এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রপতির অধীনে থাকে এবং সেই সময়টা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, নিরাপত্তা রক্ষার জন্য। তো এই জিনিসটা কিন্তু আমাদের একজন প্রেসিডেন্টকে দেখতে হয়। আর যদি আমাদের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের ক্ষমতা, যেটা উনি বললেন যে কিছুটা বাড়ানো হয়, সেটা আমার মনে হয় যে আরও কিছুটা ভালো হবে এবং এটা মর্যাদাপূর্ণ হবে। আর তারেক রহমান সাহেব যেটা বলছেন এটা তো স্বাভাবিক রাজনৈতিক কথাই, উনি এটা বলবেনই, তার কারণ আপনার এগুলো তো হচ্ছে, দলের দূরত্ব তৈরি হয়, এগুলো সবসময় আপনার সকল রাজনৈতিক দলেরই এরকম অবস্থা হয়। যখন সরকারে থাকে তখন বিভিন্ন হিসেব নিকেশ থাকে, আপনার এলাকা বলেন বা অন্যান্য বিষয় বলেন, বিভিন্ন বিষয় থাকে আর কি। রাইট, আপনি যোগ করে দিই, আপনি একটু যোগ করে দিই। পাশাপাশি আমি একটু ডায়াসে যাব, আমি অনলাইন পত্রিকাগুলোর সর্বশেষ আপডেটও দেখব। আপনি বলছিলেন যে পরবর্তী নির্বাচনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন রাষ্ট্রপতি থাকবেন, তার ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে এই প্রশ্নটাও জরুরি যে ধরেন দলের আনুগত্যের বাইরে গিয়ে একজন রাষ্ট্রপতি সেই ধরনের অবস্থান নিতে পারেন কি না বা পারবেন কি না। আমি একটু বলবো, যে প্লিজ, এটা হচ্ছে এইসব প্রশ্ন আসবে তখন যদি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ইনকর্পোরেট করা হয় আর কি। এটা কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকার যদি না আসে তাহলে তো প্রেসিডেন্ট যেমন প্রেসিডেন্ট তেমনই থাকবে, তখন প্রাইম মিনিস্টার সিটিং প্রাইম মিনিস্টার হিসেবে উনি করবেন। তবে আমরা আশা করছি এটা আসবে। তত্ত্বাবধায়ক সরকার এলে তখন প্রেসিডেন্ট এই ক্ষমতাটা থাকবে, কিন্তু ওইটা এখন তো আসে নাই। ওকে, আমরা পরের বিষয়টি যেতে চাই, যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন অনলাইন পোর্টালের যে আপডেটগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি এবং সেখান থেকেও পারলে ছোট ছোট করে আপনাদের মন্তব্য শুনতে চাইব। প্রথম আলো তার সর্বশেষ আপডেট যেটা দিচ্ছে, ওই যে বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই কথা আসছে। জরিপের ফল, সরকারের প্রতি সন্তুষ্ট 54% আর প্রধানমন্ত্রীর প্রতি 66%। একটা জরিপের ফল দিয়েছে প্রথম আলো। যদি ছোট্ট করে মন্তব্য করেন মাহবুব কামাল অথবা পুরুষ যে কোনো একজন, যে সরকারের চেয়েও প্রধানমন্ত্রী জনপ্রিয় হয়ে উঠলেন। এটা হতেই পারে, কেন হতে পারেন না? উনি ওনার ক্যারিশমা দিয়ে উনি সেটা তার জনপ্রিয়তা মানে বেশি থাকতেই পারে। উনি যে ধরনের কতগুলো জিনিস শুরু করেছেন, যেমন সাধারণ একটা জীবনযাত্রার জিনিস দেখাচ্ছেন, নিরাপত্তা প্রোটোকল কম নিচ্ছেন এবং ব্যক্তিগতভাবে সদালাপি হচ্ছেন, ভালো ব্যবহার করছেন, এই কারণে হয়তো তার ব্যক্তিগত জনপ্রিয়তা বেশি। সময়কার স্মরণ করেন তখনও তো এরকম প্রবণতা দেখা যেত যে সবাই খারাপ, শেখ হাসিনা ভালো। না, ওটার সাথে এটা আমি মিলাবো না। তার কারণ হচ্ছে যে এটা মাত্র 6 মাসের পরের, আপনাকে এখানে আরো সময় দিতে হবে আসল চিত্র। প্রথম 6 মাসে শুরু হলো, প্রথম 6 মাসে এটা হচ্ছে। তো এখানে যে জিনিসটা বরং আপনি বলতে পারেন যে সরকারের প্রতি যে সন্তুষ্টি, এটা তাহলে কমছে কেন, কমলো কেন? আমরা তো এটা 54% আশা করি না। ওনার যদি 66% হয়, এটা 60% হওয়া দরকার ছিল অন্তত পক্ষে। এটা কমছে, সেদিকে সতর্ক হওয়া দরকার। ওকে, মাহবুব, ছোট্ট করে আপনি মন্তব্য করতে। না, এই যে সরকারের প্রতি সন্তুষ্টি 54%, এইটা কিন্তু খুব ভালো খবর না। ঠিক আছে, 6 মাসে এটা 6 মাসে যদি 54-তে নেমে আসে তাইলে কিন্তু পর আরও তো 4.5 বছর আছে, তাই না? এটা দিস ইজ এ ব্যাড নিউজ, তাই না? আর সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেশি হবে, এটা তো রুজভাই বললেনই। কারণ প্রধানমন্ত্রী আপনার মিনিস্ট্রিয়াল ক্যাবিনেটে যারা আছে তাদের চেয়ে তার ইমেজ ভালো, সবচেয়ে ইমেজ তার ভালো। হ্যাঁ, এবং তাকে অনেকে অনুসরণ করতেছে না বলে ক্ষোভও আছে। ঠিক আছে, উনি যে কতগুলো জিনিস প্র্যাকটিস করতে যাচ্ছেন, হ্যাঁ, এই যে কৃচ্ছ সাধন, টাইমলি অফিসে যাওয়া, ক্যাজুয়াল থাকা, এই সেই, অন্যরা তো তাকে অনুসরণ করতেছে না, তাই না? তো ফলে কালেকটিভলি যখন আপনি মন্ত্রিসভা দেখবেন, সেইটা তারেক রহমানের চাইতে পিছায় আছে। কিন্তু 54% এইটা ফ্রাস্ট্রেটিং।
Okay. তাই না 6 মাসে। আমার পরে অনলাইন পোর্টালটি দেখি এটা মিনিমাম 60 হওয়া বিবিসি উচিত। বাংলা তার অনলাইন 70 পোর্টালে আচ্ছা হচ্ছে, কলকাতার 6 মাস তো। হোটেলে ওনার যদি অগ্নিকাণ্ডের যে 66 ভয়াবহ থেকে অভিজ্ঞতার 60 কথা শুনলো আর সবচেয়ে বড় তো 6 মাসে। যে আমাকে যদি সুযোগ দেন আমি শেষ করব অনুষ্ঠান, একেবারে সময় শেষ। আমি বরং একটু ছোট্ট করে জানিয়ে দিই, কয়েকটা আছে। কলকাতার হোটেলে আগুনে নিহত 7 জনের পরিচয় প্রকাশ করা হলো। নারীদের চলাচলে গোলাপি রঙের বাস নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক কেন, এটা একটা আলোচনার সুযোগ ছিল, কিন্তু বাট আমার হাতে একেবারেই সময় নেই। লাস্ট একটা দেখি, যুগান্তর দেখি। যুগান্তর সর্বশেষ কি দিচ্ছে, কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ। আমি বলবো আমি না এখন মনে হয় আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না আমাকে মনে হয়। এটা হচ্ছে একটা রিশাফলিং, জি, একটা খুব জরুরি হয়ে পড়ছে। ওকে। ইট হ্যাজ বিকাম অ্যান আর্জেন্ট। এটা কি আপনাদের মানে মানে কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করা নাকি না, আমি রিপোর্টটা পড়ি নাই, এটা তো আমি সকালে অফিসে গিয়ে পড়বো। কথাটা হচ্ছে যে কয়েকজন মন্ত্রীর ব্যাপারে নানা রকম কথা উঠতেছে তো না, এইসব 6 মাসের পরে তো একটা রিভিউ করা দরকার, তাই না? সেই রিভিউর এবং আলোকে কোনো- সম্ভবত এই প্রতিবেদনটি হ্যাঁ, এসেছে। আমি যাই হোক। জানি না, আমি তো আর ওকে, আমার এখন ভেতরে যাওয়ার সুযোগও নেই, যে ভেতরে গিয়ে আমি পড়ার বলতে পারবো। সুযোগটাও নেই আসলে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল এবং আবু রুশদ। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।